আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পূর্ববর্তী ভিডিওতে টু মাদার রিমেম্বার্ড বাই ডানকানসন, আমরা কবির কবিতাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমরা দেখার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা আমরা পুরোটাই কবিতার সামারি বা থিমেটিক ডিসকাশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কেননা ইউটিউবে অনেক কবিতার এক্সপ্লেনেশন বা অনেক ভিডিও পাবেন, লাইন বাই লাইন ব্যাখ্যা সহ অনেক কিছু, কিন্তু আসলে আমার মনে হয় ভিডিওগুলো আপনাদের জন্য যথেষ্ট নয়। আমি এই কারণে এই ভিডিওটা করলাম। তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের যত ধরনের কনফিউশন আছে বা জটিলতা আছে সব কিছু দূর হবে। এবং মূলত ভিডিওটা আমি থিমেটিকভাবে আলোচনা করার চেষ্টা করি, কেননা আপনারা যখন গল্পটা বা একটা ঘটনা সম্পর্কে, একটা কবিতা সম্পর্কে যত বেশি ইনফরমেশন জানবেন, আপনার যত বেশি ইনপুট আপনার ভিতরে থাকবে, আপনি কিন্তু ততটা আউটপুট দিতে পারবেন। এটা কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং প্রসেস। আপনি যত জানবেন তত কিন্তু আপনি আপনার আইডিয়ার সঙ্গে সংমিশ্রণ করে এটা খাতায় তুলে ধরতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা আমার কথাগুলো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেন এবং নিজেদের ব্রেনে কথাগুলো একটু নেওয়ার চেষ্টা করেন এবং তারপরে সেগুলোকে খাতায় আপনার রিফ্লেকশনটা তুলে ধরার চেষ্টা করেন। আশা করি আপনার এই লিটারেচার পার্ট যেটা আর কি, এটা যাত্রাকে সহজ করার জন্য আমার এই ভিডিওগুলো খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, তো কবিতার যেহেতু আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিয়ে ফেলেছি, আজকে আমরা ক্যারেক্টার কম্পারিজন দিয়ে শুরু করব। তো এখানে আহ, আমরা দুইজন মাকে দেখতে পাই, দ্য ফার্স্ট মাদার অ্যান্ড দ্য সেকেন্ড মাদার। অ্যান্ড দ্য ফার্স্ট মাদার ওয়াজ দ্য ইয়ঙ্গার মাদার, যে হচ্ছে তরুণী মা ছিল, যে হচ্ছে অল্প বয়সী, সুন্দরী বা শক্তিশালী বা হ্যাঁ শৈশবে যে মাকে সে দেখতে পাইছে সেই মাটা। হ্যাঁ, এবং সেকেন্ড মাটা সে হচ্ছে কি ওল্ড মাদার, বয়স্ক বৃদ্ধ মা, যে হচ্ছে একজন স্ট্রেঞ্জারে রূপান্তরিত হয়েছে, যে একজন অপরিচিতা নারীতে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে প্রথম মা এবং দ্বিতীয় মা, এই দুই মায়ের মধ্যে কিন্তু আমি একটা তুলনা দেখতে পাই, কম্পারিজন দেখতে পাই কবিতায়। এই দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা তুলনা দেখায় আমাদের। তো প্রথম মা হচ্ছে সেই মা যে মা হচ্ছে তাকে পৃথিবীতে আনছে, তাকে জন্ম দিয়েছে, হ্যাঁ, তাকে লালন পালন করেছে, গেভ বার্থ অ্যান্ড নার্সড অ্যান্ড লান্স ক্যারিয়ার, এবং তার জীবনকে নির্বাহ করে দিয়েছে। হ্যাঁ, তো ওই মা কিন্তু খুবই শক্তিশালী ছিল, খুবই ইন্ডিপেন্ডেন্ট ছিল, কারণ ওই মা তো তরুণী মা ছিল, ইয়ঙ্গর মা ছিল। হ্যাঁ, তো সে খুবই স্বাধীন ছিল। হ্যাঁ, সে খুবই শক্তিশালী ছিল, কারণ একটা সন্তান লালন পালন করা কিন্তু আসলে একটা সহজ বিষয় না। হ্যাঁ, একটা সন্তান লালন পালন করতে গেলে একটা মায়ের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। তো এই সব কিছু সহ্য করে কিন্তু প্রথম মাটাই, ওই তরুণী মাটাই। হ্যাঁ, আপনি আজকে যে জায়গায় অধিষ্ঠিত হন না কেন, মানে মায়ের অবদান কখনোই বলা সম্ভব না। এই যে যে ইউনিভার্সাল বিষয়টা, এটা আমাদের সবার সাথেই সার্বজনীন, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বিষয়টা হচ্ছে যে মাদার সন বা মাদার ডটার রিলেশনশিপ হচ্ছে একটা ডিভাইন রিলেশনশিপ, একটা স্বর্গীয় রিলেশনশিপ। হ্যাঁ, এটার মধ্যে ধরেন কোনো ধরনের কোনো সেলফিশনেস নেই। মা কিন্তু আপনাকে স্বার্থপরতা দিয়ে ভালোবাসবে না। মা কিন্তু আপনাকে যে ভালোবাসাটা দেবে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, সেটার মধ্যে কোনো ধরনের কোনো কন্ডিশন নাই, কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া নাই। সে কিন্তু আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসাটা দেবে, ঠিক আছে। তো পরবর্তী যে ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই প্রথম মারি, সেটা হচ্ছে শেয়ার্ড লাফটার। হ্যাঁ, তারা কিন্তু হাসি ভাগাভাগি করে নিত। হ্যাঁ, তো মা আপনার সঙ্গে ছোটোবেলায় দেখতেন, মনে করে দেখেন আপনার সঙ্গে অনেক ঘটনা আছে, যে সেই ঘটনাগুলো আপনার মনে পড়লে আপনি এখনও হাসেন। হ্যাঁ, যে আপনার মায়ের সঙ্গে যে ঘটনাগুলো আপনি করেছেন। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে একটা মায়ের কতটা স্যাক্রিফাইস। হ্যাঁ, প্রথম মাকে দিয়ে আমরা কিন্তু এই স্যাক্রিফাইসের বিষয়টা দেখতে পাই, যে মা কতটা স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য। অ্যান্ড দ্য সেকেন্ড মাদার হচ্ছে প্রেজেন্ট মাদার, যে বৃদ্ধ হয়ে গেছে, দ্য ওল্ডার মাদার। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাই যে বৃদ্ধ মায়ের মাইন্ড ক্লাউডেড হয়ে গেছে। হ্যাঁ, তার মন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কারণ তার তো এখন ফিজিক্যাল স্ট্রেংথটা নাই, সে ফিজিক্যালি তো দুর্বল। হ্যাঁ, তো তার ফিজিক্যাল দুর্বলতার কারণে, ফিজিক্যাল ইলনেসের কারণে তার মনটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এবং চাইলেই সে আপনার সঙ্গে হাসি খেলা করতে পারে না, আপনার সঙ্গে চাইলেই সে গল্প করতে পারে না, এক ধরনের মন মরা হয়ে থাকে আর কি, ঠিক আছে। চাইল্ড লাইক অ্যান্ড ফ্রাজাইল, সে হচ্ছে কিন্তু শিশুর মতো এবং ফ্রাজাইল, দুর্বল, ওই যে শারীরিক দুর্বলতা আছে তার, এজন্য কিন্তু আপনার উপর নির্ভর করে থাকতে হয়। মানে আপনি তাকে অনেক সময় দেখা যাচ্ছে, আমাদের মায়েদের অসুস্থতার সময় আমাদেরকে আহ, তাদের সেবা করতে হয়, তাদের খাবার দাবার খাওয়াই দিতে হয়, ওষুধ খাওয়াই দিতে হয়, তাই না? তখন কিন্তু তারা শিশুর মতো হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়, তাই না? ডিপেন্ডেন্ট অন দ্য পয়েন্ট, কবির উপর নির্ভরশীল, নানানভাবে নির্ভরশীল, কারণ সে তো এখন বৃদ্ধ, কবি তো এখন তরুণী হয়ে গেছে, তাই না? কবি তো এখন স্ট্রেংথ, শক্তিশালী হয়ে গেছে, সে এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এখানে কবি কবির মায়ের উপর এখন কবির মা কবির উপর এখন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো স্ট্রেঞ্জার ইন ফ্যামিলিয়ার ক্লথেস, তো ওই যে যে ইয়ঙ্গার মাদার, তরুণী মা, যে হচ্ছে অল্প বয়সে খুবই শক্তিশালী ছিল বা আপনার বলতে পারেন সুন্দরী ছিল, সেই মাটা এখন আর তাকে অপরিচিত লাগতেছে। সে
কেন অপরিচিত লাগছে? কারণ তার তো ফিজিক্যাল স্ট্রাকচারটা তো পরিবর্তন হয়ে গেছে, তাই না? শারীরিক গঠনটা পরিবর্তন হয়ে গেছে, তার আচরণে পরিবর্তন আসছে। তো এইগুলো দেখে তার কাছে অপরিচিতা মনে হচ্ছে, তার মনে হচ্ছে যেন তার মায়ের পোশাক পরে একজন অপরিচিত আছে। হ্যাঁ, একটু দূর থেকে, মানে একটু নিকটবর্তী দূর থেকে দেখলে মনে হবে যেন তারা একই লোক। হ্যাঁ, কিন্তু আসলে কবি এখানে বলতে চাচ্ছেন যে সে যার মাকে চিনতো, সেই মায়ের পরিবর্তন আছে, মায়ের মানে মায়ের মধ্যে যে তুলনা আর কি, ঠিক আছে? তো এখানে আমরা যে রিভার্সাল, যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে? প্রথমে মায়ের অবস্থানে, মানে সন্তানের জায়গায় আমরা দেখতে পাই মাকে, এবং মায়ের জায়গায় সন্তানের যে স্থানান্তর, সেই বিষয়টা আমরা দেখতে পাই এখানে। তো পরবর্তী যে বিষয়টা বা পরবর্তী যে থিম, সেখানে আমরা দেখতে পাই যে রোল রিভার্সাল। ওই যে বললাম যে ভূমিকাটা সেটা রিভার্সাল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, দ্য চাইল্ড অ্যান্ড দ্য স্ট্রেংথ, শৈশব এবং শক্তি। মানে ওই যে যে মাটা মানে আমাদের শৈশবে কী ছিল, শক্তিশালী ছিল। তারপরে যেখানে সে ছিল, সে তার মানে শৈশবে মানে মানে চাইল্ডের বা কবির শক্তি ছিল, সে আবার প্রেজেন্টে বর্তমান সময় কী হয়ে গেছে, মানে মাদারটা চাইল্ড হয়ে গেছে, পয়েট হয়ে গেছে, তার শক্তি স্ট্রেংথ হয়ে গেছে। হ্যাঁ, এখানে যেই জন্য 2 লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করছি, বাট নাও শি ওয়াজ আ চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। এখন সে শিশু, আমি তার শক্তি। এখানে মেজর কিছু থিম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথম থিম যেটা, সেটা হচ্ছে দ্য সাইকেল অফ লাইফ, জীবনের যে বৃত্ত, হ্যাঁ, বা সাইকেল। তো এখানে জীবনের সাইকেল দ্বারা আসলে কি বুঝাইছে? সাইকেল দ্বারা এটা বুঝাইছে যে আমরা প্রথমে জন্মের সময় শিশু থাকি, এবং আমাদের শেষও হয় কি শিশু হওয়ার মাধ্যমে। কারণ জন্মের সময় কিন্তু আপনি শিশু, আবার বৃদ্ধকালে যে আপনি কি আবার শৈশবে মানে শিশুতে রূপান্তরিত হয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে যে সাইকেল, এই সাইকেলে কিন্তু মায়ের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই বিষয়টা এখানে দেখানোর মানে চেষ্টা করছে যে প্রথমে আপনি মা হচ্ছেন, এরপরে আপনি আপনার আহ, সন্তানেরই আবার কী হয়ে যাচ্ছেন, শিশু হয়ে যাচ্ছেন। তো দ্বিতীয় যে থিমটা, সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। আমরা এখানে দেখতে পাই যে শর্তহীন ভালোবাসার বিষয়টা। ওই যে বললাম, মাদার সন বা মাদার চিলড্রেন রিলেশনশিপ ইজ এ ডিভাইন রিলেশনশিপ, স্বর্গীয় ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো সেলফিশনেস নেই, যেখানে মা সন্তানের ভালোবাসাটা মানে ইনবর্ন, মানে স্বভাবতই হয়, ঠিক আছে? এখানে কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া কাজ করেনি। হ্যাঁ, তো লাভিং আ প্যারেন্ট ইভেন হোয়েন দে চেঞ্জ, মানে তোমার প্যারেন্টকে ভালোবাসো, পিতামাতাকে ভালোবাসো, কারণ যখন তারা পরিবর্তন হয়, কেননা তারাও কিন্তু তোমাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছে, তোমাকে শর্তহীন ভালোবাসা দিচ্ছে। কী কারণে? কোনো স্বার্থ বা কোনো মানে তারা তো চাইলে তোমার মানে কেয়ার নাও করতে পারতো, তোমাকে যত্ন নিয়ে নাও বড় করতে পারতো, তবুও তো তারা তোমাকে যত্ন কেয়ার নিয়ে বড় করেছে। কেন বড় করছে? কেননা তারা এই জিনিসটা তাদের মানে শর্তহীনভাবে করছে আর কি, ঠিক আছে? এই জন্য তুমি তোমার মাকে ভালোবাসো। তো বলছে বা পিতামাতাকে বলছে রোল রিভার্সাল, মানে যে যে ভূমিকাটা কি হয়ে গেছে, পরিবর্তিত হয়ে যায়। ওই যে সন্তান মা হয়ে যাও এবং মা সন্তান হয়ে যাও, এটাই বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? চাইল্ড বিকামস দ্য কেয়ার গিভার। তো ওই যে শিশুটাই কি হয়ে গেছে, মানে কেয়ার গিভার হয়ে গেছে, মানে সেই যত্ন নেওয়ার লোক হয়ে গেছে এখানে, সে মায়ের। তো ফ্যামিলি বন্ড, এখানে একটা পারিবারিক বন্ধন কিন্তু আমরা দেখতে পাই। মানে এখানে কবি আমাদেরকে পারিবারিক বন্ধন, পারিবারিক সম্পর্কের বিষয়টা তুলে ধরছে। হ্যাঁ, একটা মা আর একটা সন্তানের মধ্যে কীভাবে মানে পারিবারিক বন্ধন গড়ে ওঠে। দ্য পয়েন্ট হাইলাইটস দ্য স্ট্রং কানেকশন বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড। কবি কিন্তু এখানে এক শক্তিশালী সম্পর্ক দেখা যাচ্ছে কিসের মধ্যে, বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড, মা এবং সন্তানের মধ্যে। দ্য বন্ড ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট স্টে ফর এভার। এবং এই যে যে বন্ড, হ্যাঁ, এই যে যে চুক্তি, হ্যাঁ, ফ্যামিলি বন্ড, এই যে চুক্তি, তো এটা কি খুবই শক্তিশালী, দ্যাট যে ইট স্টে ফর এভার, এটা সবসময় বা সারা জীবন থেকে যায়। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যে কবি এখানে গুরুত্বপূর্ণ 2টা লাইন বলছিল যে উই ওমেন উই উড কাম ফুল সার্কেল, আমাদেরকে কি করতে হয়, একটা বৃত্তের মধ্যে দিয়ে আসতে হয়। উই ওমেন থ্রি, আমরা নারীরা তিনজন, লাভ বোথ অফ ইউর মাদার অ্যাজ বোথ হ্যাভ লাভ টু, মানে তোমার উভয় মাকেই ভালোবাসে, যেহেতু কি তোমার আহ, উভয় মা হচ্ছে কি তোমাকে ভালোবেসেছিল। তো মূলত এখানে বলতে চাচ্ছে যে উই ওমেন থ্রি, ওই যে 3জন, তো এই 3জন মূলত কারা? ওই যে মানে মেয়েদের তো একটা সার্কেলের মধ্যে, বৃত্তের মধ্যে আছে, এই বৃত্তটা হচ্ছে কি 3টা নারীর দ্বারা। তো 3টা নারীর বৃত্তটা কি? প্রথম হচ্ছে দ্য ফার্স্ট মাদার, প্রথম মা, ওই যে তাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, দ্য ফার্স্ট মাদার, এটা হচ্ছে তার সার্কেলের মানে নারীদের সার্কেলের প্রথম প্রথম নারীদের প্রথম রূপ, দ্য ফার্স্ট মাদার। দ্য সেকেন্ড মাদার হচ্ছে যে প্রথম মানে বর্তমান মা, যেটা কি, ঠিক আছে, বৃদ্ধ মা। হ্যাঁ, এটা হচ্ছে যে আহ, কবির মানে বা নারীদের সেকেন্ড ফেজেস, দ্বিতীয় ধাপ বলতে পারেন জীবন। হ্যাঁ, এবং দ্য লাস্ট ধাপ, যেটা আর কি মানে কবির কথা বলতেছেন কবি নিজেই, যে সে পরবর্তীতে সেই একজন কি হবে, মা হবে। হ্যাঁ, তো এই যে যে ফেজেস, এই যে যে ধাপ লাইফের, হ্যাঁ, প্রথমে মানে ইয়ঙ্গার মা বা তরুণী মা হওয়া, তারপর হচ্ছে দ্বিতীয়বার মানে দ্বিতীয় ফেজে এসে বৃদ্ধ মা হয়ে যাওয়া, এবং কবি নিজেও কী হবে একসময় মানে ওই সন্তান থেকে মা হবে। তো এই যে যে 3টা ধাপ, প্রথমে আপনি সন্তান বা শিশু থাকবেন, তারপর আপনি
আহ, তরুণ বয়সে মা হবেন, এরপর আপনি বৃদ্ধ বয়সে আবার যে কি আরেকটা কাইন্ড অফ মাদার, মানে আরেক ধরনের মা হবেন, মানে আপনার ফিজিক্যাল স্ট্রাকচার উইকনেস এইগুলোর কারণে। তো এই যে সার্কেল, এই যে বৃত্ত, এটা এই বৃত্তের মধ্যে থেকে মূলত নারীদের আসতে, এবং এই বৃত্তটার মধ্যেই নারীদের আহ, জীবন। তো আশা করি আপনারা কিছুটা হলো আগে থেকে কবিতাটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারছেন। তো জানি না কতটুকু আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পারলাম, তবে চেষ্টা করেছি যতদূর সম্ভব। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আরও মানে বেশি ইফেক্টিভ, আরও বেশি কার্যকর, আরও বেশি সহজভাবে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, ভিডিওগুলো দেখেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি প্রয়োজন সেগুলো কমেন্ট করেন। এবং এই কবিতার যে টেক্সট বুকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পরবর্তী পার্টে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।